নমস্কার। আর বলছি আজকে একটু ভবা পাগলার বাল্যকালের কিছু কথা। মাঝে মাঝে তিনি কলকাতায় যেতেন তার জ্যেষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র মোহনের সঙ্গে একটু কাজকর্মে একটু সহযোগিতা করার জন্য। তা বছর খানেক তিনি সেবারে কলকাতায় ছিলেন এবং কলকাতায় যখন ছিলেন তিনি সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে পড়তেন থেকে যাই হোক কলকাতার কিছু অভিজ্ঞতা। আর যখন কলকাতায় আসেন এসে রব পড়ে গেল সারা আমতা গ্রামে, সেই বাংলাদেশের ঢাকা জেলায় বাংলাদেশের আমতা গ্রামে, সেখানে তার পৈতৃক নিবাস। তা সেখানে চারিদিকে যখন লুটে গেল ভবা পাগলা কলকাতা থেকে ফিরেছে, কি আনন্দ কি আনন্দ, ভবা পাগলা এসেছে, আমাদের প্রিয় ভবা এসেছে। শৈশব সঙ্গী একটু নামগুলো আমি দেখে পড়ছি, এত নাম মনে থাকে না। তা ইতিহাস রক্ষার খাতিরে একটু সব নামগুলো একটু বলতে হয় তার মুখে, যেগুলো শোনা। শৈশব সঙ্গীরা বিধু, নিকুঞ্জ, গিরীন্দ্র, গিরিজা, রমণী, রেবতী, হেম, কানু, সুরেশ, সতীশ, শচীন্দ্র আর ফণীন্দ্র। তা এইরকম আর সমস্ত ভক্তরা তার কাছে এসেছে এবং তা তোকে তো পাওয়া বড় কঠিন ব্যাপার, তুই তো একেবারে কোথায় চলে গেছিস। আচ্ছা কলকাতার তুই কেমন দেখলি, বড় টাউন? বলে টাউন না রে, সিটি, শহর। তা তবে হ্যাঁ, টাউনে গেলে তো জিজ্ঞাসা করছি বাবা, এ তো অনেক খোলা মেলা, এ আমাদের গ্রামই ভালো। টাউনে থাকলে মনটা একটু ডাউনের দিকে চলে যায়। সব কথাই তো ভবা পাগলার হেয়ালি ভরা কথা, তাই এরকম ছোট ছোট কথার মধ্যে দিয়ে তিনি বলে যাচ্ছেন। যাই হোক, নানান রকম কথা। তোর ওখানে প্রিয় খাবার কি ছিল? আর চাচার দোকানে মোগলাই পরোটা, কারণ এইরকম সমস্ত এক একটা কথা, ছোট ছোট কথা। আর এর আগে তো বলেছি ছোটবেলায় সেই ইতিহাস, তিনি ভাকুলিয়া শ্মশানে যেতেন, মায়ের সাধনা করেছেন, মায়ের কাছে মা তাকে সশরীরে দর্শন দিয়েছেন এবং তার প্রেতাত্রা তারা এসে দর্শন দিয়েছে। ভবা পাগলা মায়ের ছবি এঁকে নিয়েছেন এবং তাদের ছবি মা 2.5 ঘন্টা বসেছিলেন সেসব ছবির কথা। সেই ঘটনার কথা আরেকদিন আমি বলে যাব, যেটা ভাকুলিয়া শ্মশানে যে ঘটনাটি ঘটেছিল সেগুলো আপনাদের কাছে পরের দিন বলবো। এই ইতিপূর্বে তো বলেছি সেই ছানার সন্দেশ, মাটির সন্দেশ হয়েছে, মা নিজের হাতে গড়ে। ভবা পাগলা তার বেশি সুন্দর সুন্দর সমস্ত মূর্তি করে মায়ের পুজো করেছেন এবং সেই ছানার সন্দেশ মানে মাটির সন্দেশ করেছেন, নৈবেদ্য চেয়েছেন, সেটা ছানার সন্দেশ হয়ে গেছে। চাদর দিয়ে ঢাকা দিতেন, কেননা তোরা মূর্ছা যাবে মায়ের হাতটা দেখলে। এই সমস্ত কথা বলে তিনি ভক্তদের কথা মানে তাদের উত্তর দিতেন। যাই হোক, সেই সমস্ত ঘটনাও এর আগে বলেছি। ভবা পাগলার আরেকটি গুণাগুণের কথা বলি, একটি নয়, কোন গুণে তিনি গুণী ছিলেন না। অর্থাৎ তিনি ছিলেন 16 কলায় পূর্ণ। 16 কলায় পূর্ণ কিরকম? যেমন শ্রীকৃষ্ণ 16 কলায় পূর্ণ ছিলেন। তার সমস্ত কিছু, কি হারমোনিয়াম, কি বাঁশি, কি বেহালা, কি শিল্পকলা, কি ছবি আঁকা, কি কি মাটি দিয়ে মূর্তি করা, সমস্ত কিছুতে তিনি পারদর্শী ছিলেন। তার তো জুড়ি মেলাবার ভক্তরা, এই সমস্ত তার ভক্তরা, বাল্যসাথীরা এই সমস্ত আলোচনায় থাকতো। আচ্ছা একজন তো বলেই বসলো, আচ্ছা ভবেন যেন একটু আলাদা না রে? হ্যাঁ রে, ঠিক বলেছিস, আলাদা। এই তো সেদিন বেহালা বাজে সোনার পদক পেল, ওইটুকু ছেলে বেহালা বাঁশি সেই কিরকম বাজাচ্ছে। একবার বড় মানে তিনি যখন কলকাতা আসেন, একবার পণ্ডিত জ্ঞানপ্রকাশ বোসের মতন একজন, তিনি বলেছিলেন যে ভবা পাগলা যে হারমোনিয়াম বাজাতে, তিনি হারমোনিয়াম বিশারদ ছিলেন, তো বললেন তিনি যেন ভবা পাগলা একটা ম্যাজিশিয়ান, মানে হাত দিয়ে, মুখ দিয়ে, থুতনি দিয়ে, এমনকি পা দিয়ে পর্যন্ত তিনি হারমোনিয়াম বাজিয়েছেন। যাই হোক, সেই সমস্ত কথা একদিন পরে আসা যাবে। আজকে যেটা কথা বলছি ভাদ্র মাস, সেটা ভাদ্র মাস নষ্টচন্দ্রার একটা তিথি পড়ে, যেদিন নাকি সবাই বলে যে কথিত আছে যে সেখানে আমাদের কি বলে, নষ্টচন্দ্রায় যদি চুরি করে খাওয়া যায় তাহলে তার একটা আলাদা আস্বাদন আছে এবং নষ্টচন্দ্রার রাতে চুরি করলে দোষ নেই, এরকম। তা যাই হোক, একদিন সে গিরিজা সাহস করে ভবাকে বলল, দেখ আজকে তো নষ্টচন্দ্রা, তা আজকে একটা ওই যে জ্যাঠাইমা সুশীলা দেবী,
সুশীলা সুন্দরী, তার বাড়িতে একটা বাগানে কি সুন্দর সব ফলের গাছ আর বাতাবি লেবু যা পেকেছে, যা সুন্দর হয়েছে, একটা মানে একেবারে সিন্ধি যারা ভাবভঙ্গি দিয়ে বুঝে দিলেন স্বাদের ব্যাপারটা কিরকম, সেই মুখে জিভ দিয়ে করে শব্দ করে। যাই হোক, তা এইভাবে না ভাবেন, ভাবা পাগলা বললেন, না রে আমার এই চুরি টুরি সময়, আরে আজকের দিনে চুরি করলে কোনো দোষ নেই, চল না আমাদের সঙ্গে। নেহাত তিনি মনে, আচ্ছা চল। তা একটু পেছন পেছন ওরা ভক্তরা সমস্ত তার এগিয়ে চলছে, বাল্য সাথীরা তার পেছন পেছন যাচ্ছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন এদিকে তো গিরিজা অনেক এগিয়ে গেছে, তারপর হঠাৎ দেখলেন গিরিজা তার কাঁধ ধরে এগোচ্ছে, চল। তখন ভবেন বলছে, তুই কি ভাবলি যে আমি পালিয়ে যাব, তাই আবার আমাকে নিতে এলি? আমি যাচ্ছি, চল। তখন সেই গিরিজাই আবার বলছে, আচ্ছা ভবেন, আমার মনে হয় চুরি টুরি তোর এতে না থাকাই ভালো, চল। তখন ভবেন তো বলা বাহুল্য রাজি হয়ে গেল, ঠিক আছে চল ফিরে। তা তখন অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারে আছে। এদিকে গিরিজা দেখছি এই সামনে গর্ত, জলা ভর্তি গর্ত, এই দেখে তাকে আবার বাঁ দিক দিয়ে নিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে নিয়ে যাচ্ছে, এই সামনে গাছের ডাল। আচ্ছা তুই দেখতে পাস গিরিজাকে? ভাবা পাগলা, এই এত অন্ধকারে তুই দেখছিস কি করে? আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক গিয়ে যাও, না আমি দেখতে পাই। এইভাবে চলতে 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 তিনি একটা পরিত্যক্ত ঘরে সেখানে এসে ঢুকলেন, একটু এখানে বিশ্রাম করে যাব। তা সেই পরিত্যক্ত ঘরে গিয়ে ওখানে ওরাদের আসার কথা, সবাই এসে ফিরল। ফিরে এসে যেখানে সবাই জমায়েত হয়েছে, আর এদিকে বটি নিয়ে গিরিজা কাটছে। আরে তুই এখানে, তুই তো আমার সঙ্গে ছিলি না? গিরিজাকে ভাবা পাগলা প্রশ্ন করছেন, তুই তো আমার সঙ্গে ছিলি? বলে, হ্যাঁ আমি তো অনেক করে এসেছি। তাহলে আমার সঙ্গে যে গিরিজা ছিল অদৃশ্য হয়ে গেল। সে তখন তিনি বুঝতে পারলেন, এ গিরিজা, সে গিরিজা নয়, গিরিজায়া। সে অন্ধকারে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, এ কিন্তু গিরিজায়া, অর্থাৎ সেই স্বয়ং মা ভগবতী। তা সেইভাবে তাকে পথ দেখিয়ে নেন। এইটা একটা ভগবতী দর্শন। এই ছোটবেলায় এইভাবে নানান ভাবে দর্শন করতে, দর্শন দিতে। যাই হোক, আজকে এই ঘটনা করে শেষ করছি। আবার আরেকটি ঘটনা দিয়ে আগামীকালে আবার একদিন আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।